আহো বাতিজা আহো। অমিতাভ বচ্চন, গোবিন্দ কিংবা হালের বরুণ ধাওয়ান, এদের সকলের ভেতর কমন জিনিসটা কি বলতে পারবেন? এরা সকলে জোয়ান বয়সে কুলি হয়েছেন পর্দায়। প্রায় 5 দশকের ক্যারিয়ারে 170-এর চেয়ে বেশি সিনেমায় অভিনয় করার পর সুপারস্টার রজনীকান্ত অবশেষে কুলি সাজলেন বুড়ো বয়সে এসে। সিনেমার নামটাও কুলি, কিন্তু মাল্টিস্টার সমৃদ্ধ এই মুভিতে কেবল রজনীকান্ত একা নন। আছেন নাগার্জুনা, উপেন্দ্র, আমির খানের মতো টাইটান, আছেন সত্যরাজ, সবিন শাহির কিংবা শ্রুতি হাসানের মতো তারকা। ক্যামেরার পেছনে আছেন লোকেশ কানাগরাজের মতো গুণী নির্মাতা। এ সকল ভারী ভারী নাম শুনে আগ্রহ জাগছে? তাহলে আর দেরি কেন, চলুন এক্সপ্লেইন করা যাক এই মুভির গল্প। সিনেমার গল্প শুরু হয় বিশাখাপত্তনম শহরে। এখানে গোল্ড স্মাগলিং করার জন্য একটা গ্যাং ছিল, যারা কিংপিন লজিস্টিক নামে একটা কোম্পানির আড়ালে নিজেদের বেআইনি ব্যবসা করত। তাদের মূল ধান্দা ছিল গোল্ড বিস্কুট আর লাক্সারি ওয়াচ স্মাগল করা। এই কোম্পানিতে অসংখ্য শ্রমিক মানে কুলি কাজ করত। তাদেরকে অনেক চেক করার পর কর্মস্থলে যাওয়ার অনুমতি দেয়া হতো, কারণ প্রায়ই কুলির ছদ্মবেশে পুলিশের গোয়েন্দা কোম্পানিতে ঢুকে যেত। কুলিদের সুপারভাইজার হিসেবে ছিল দয়াল নামে এক ভয়ঙ্কর লোক। সে সবসময় কুলিদের নজরে রাখত। এছাড়া কিংপিনের অর্ধেক ব্যবসা সে নিজেই দেখত, আর তাদের ব্যবসায় কেউ বাধা হয়ে আসলে সে তাকে নির্দয়ভাবে হত্যা করত। এমনকি পুলিশদের খুন করতেও সে পিছপা হতো না। মানে সাউথের মুভির ট্রেডিশনাল ব্যাপার আর কি। অপরাধী এতই ডেঞ্জারাস যে কাউকে তার এলাকায় ঢুকতেও দেয় না। কেসটা তুমি ধরেই ফেলেছো। কিন্তু কোম্পানির আসল মালিক ছিল সাইমন, যে আবার গোল্ড স্মাগলিং এর আড়ালে হার্ট ট্রাফিকিং মানে বেআইনিভাবে হৃৎপিণ্ড স্মাগলিং এর কাজও করত। সে প্রায়শই নিজের ওয়ার্কারদের হৃৎপিণ্ড বের করে বিদেশে বেশি দামে বিক্রি করত, যেটার ব্যাপারে কেউই জানতো না। এমনকি সে যে গ্লোবাল ক্রাইম সিন্ডিকেটের মেম্বার ছিল তারাও না। আর এই ব্যবসা করে সে লালালাল শাহজালাল হয়ে যায়, খালি মাল কামামু। যার কারণে স্বাভাবিকভাবেই তার শত্রু বেড়ে যায়। কিন্তু তারা কিছুতেই বুঝতে পারে না যে সে আসলে কিভাবে এত টাকা কামাচ্ছে। তাই তারা সবাই মিলে একদিন সাইমনের উপর হামলা করে, যাদের সাথে সে আর দয়াল মিলে লড়ে এবং সবাইকে খতম করে দেয়। কিন্তু একটা গ্লোবাল ক্রাইম সিন্ডিকেটের মেম্বাররা এত স্টুপিড কেন হবে যে বুঝবে না সাইমন হার্ট ট্রাফিকিং করছে? তাও সত্য। কিন্তু এই মারামারির খবর পুলিশের কাছে চলে যায় এবং তারা সাইমনের বিরুদ্ধে তদন্ত করতে শুরু করে। পুলিশ যদি ওই গুন্ডাদের লাশ পেয়ে যেত তাহলে সাইমনের ব্যবসায় লাল বাতি জ্বলে উঠত, আর এক রাতে এতগুলো ডেড বডি গায়েব করা হতো বেশ কষ্টসাধ্য ব্যাপার। তখন সাইমনের ছেলে রাজশেখর নামে এক লোকের কথা বলে, যিনি এমন একটি ইলেকট্রিক চেয়ার বানিয়েছেন যার মাধ্যমে কারো বডিকে মুহূর্তের মধ্যে ছাই করে ফেলা যায়। রাজশেখর এই চেয়ারটা বানিয়েছিল পরিবেশ দূষণ কমাতে, আর তার বিশ্বাস ছিল যে সরকার যদি তার আবিষ্কার অ্যাপ্রুভ করে তাহলে সে বড়লোক হয়ে যাবে আর নিজের 3 মেয়েকে ডাক্তার বানাতে পারবে। কিন্তু সরকার ওই পেটেন্টটাকে রিজেক্ট করে দেয়, যেন ওটা খারাপ কোনো লোকের হাতে না পড়ে। না না, এসবের কোনো প্রয়োজন নেই। এর ফলে রাজশেখর মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু এবার সাইমন তার সাথে দেখা করে বলে যে সে যদি ওই চেয়ারের মাধ্যমে গুন্ডাদের ডেড বডি ছাইতে পরিণত করে তাহলে সে তাকে অনেক টাকা দেবে। প্রথমে রাজশেখর এই প্রস্তাবে রাজি হয় না, কিন্তু পরে নিজের দারিদ্র আর মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে রাজি হয়ে যায়। সাউথ এশিয়ার সিনেমার সেই ক্লিশে ব্যাপার আর কি, আমি পরিস্থিতির শিকার হয়ে অপরাধ করছি। এরপর সে আর তার বড় মেয়ে প্রীতি মিলে ওই ডেড বডিগুলো ডিসপোজ করে দেয়। কিন্তু তার চেয়ারটা তো সরকার জব্দ করছিল। সাইমন বলার সাথে সাথে সে চেয়ার পাইলো কই, আবার বানানো লাগবে সেটাও তো বললো না। বাট হাউ ইট পসিবল? আর এভাবে রাজশেখর কিংপিন কোম্পানির একজন স্টাফে পরিণত হলো, কারণ হার্ট ট্রাফিকিং এর কারণে ওখানে প্রত্যেকদিন কাউকে না কাউকে মরতে হতো। আর সাইমন রাজশেখরের চেয়ারের মাধ্যমে লাশ ডিসপোজ করার পার্মানেন্ট সলিউশন পেয়ে গেল। এভাবে কেটে যায় 5 বছর। কিন্তু রাজশেখর জানতো না সে আসলে কাদের লাশ ডিসপোজ করে। একদিন ভুল করে সে কোম্পানির রেস্ট্রিক্টেড এরিয়ায় চলে যায়, যেখান থেকে হার্ট ট্রাফিকিং এর কাজ পরিচালনা করা হতো। আর কিছু কাগজপত্র দেখে সে বুঝতে পারে যে ওখানে কাজ করা কুলিদের হৃৎপিণ্ড বের করে বিদেশে পাচার করা হয়। এই সিক্রেট বিজনেসটাই ছিল সাইমনের সোনার ডিম পাড়া হাঁস। রাজশেখর সেই সিক্রেট জেনে গেছে দেখে দয়াল তাকে হত্যা করে এবং তার মৃত্যুটা হার্ট অ্যাটাকের ফলে হয়েছে বলে প্রচার করে। তো রাজশেখরের মৃত্যুর সংবাদ চেন্নাই পর্যন্ত পৌঁছে যায়, যেখানে তার বন্ধু দেবরাজ থাকতো, যে অনেক আগে একটা কোম্পানিতে কুলি ছিল। তাকে সবাই দেবা নামেই ডাকতো। ওই কোম্পানিতে রাজশেখর টেকনিশিয়ানের কাজ করত। দেবা যে কেবল রাজশেখরের বন্ধু ছিল তা কিন্তু না, তার সাথে রাজশেখর নিজের বোনের বিয়েও দিয়েছিল। কিন্তু অনেকদিন আগে রাজশেখরের স্ত্রী এবং তার বোন মানে দেবার স্ত্রী একটা দুর্ঘটনায় মারা যায়। তখন এই দুই বন্ধু ঝগড়া হয় এবং তারা আলাদা হয়ে যায়। মানুষ হিসেবে দেবা ভালো হলেও সে ছিল লড়াকু মানসিকতার। অন্যদিকে রাজশেখর ছিল সহজ সরল প্রকৃতির। সে দেবাকে শুধরানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু দেবা কিছুতেই নিজের আচরণ বদলায় না। ফলে রাজশেখর তার থেকে আলাদা হয়ে যায়। বন্ধুর মৃত্যু সংবাদ শুনে বিশাখাপত্তনমে রাজশেখরের বাড়িতে যায় দেবা, কিন্তু রাজশেখরের বড় মেয়ে প্রীতি তাকে অপমান করে ঘর থেকে বের করে দেয়। যদিও সম্পর্কে সে ছিল প্রীতির ফুফা, তাও সে তাকে একটুও সম্মান দেয় না। আহারে কি কন? কিন্তু প্রীতির দুর্ব্যবহারের চেয়েও দেবা নিজের বন্ধুর মৃত্যু নিয়ে বেশি চিন্তিত ছিল এবং তার সন্দেহ ছিল রাজশেখর আসলে হার্ট অ্যাটাকে না, অন্য কোনো কারণে মারা গেছে। তাই সে তার পোস্টমর্টম রিপোর্ট চেক করতে যায়
আর তার সন্দেহই সত্য বলে প্রমাণিত হয়। নায়কের সন্দেহ সত্য প্রমাণিত হবে না এমন কি হতে পারে? রাজশেখর হার্ট অ্যাটাকে না, বরং হার্টের উপর আঘাত করার কারণে মারা গেছে। তার পোস্টমর্টেম রিপোর্টটায় জালিয়াতি করা হয়েছে, যা প্রমাণ করে এটা ছিল একটা সোজাসাপটা মার্ডার কেস। তার মানে আরো সন্দেহ হয় যে রাজশেখরের খুনি তার মেয়েদের পেছনেও লাগতে পারে। এ কারণে সে তাদের আশেপাশে থাকে এবং প্রীতিকে এ ব্যাপারে জানায়ও, কিন্তু প্রীতি তার কথা অগ্রাহ্য করে। পরে রাজশেখরের মদ্যপ বন্ধু রবি থেকে সে জানতে পারে যে গত 5 বছর ধরে রাজশেখর সাইমনের জন্য কাজ করছিল আর নিজের আবিষ্কার করা চেয়ার দিয়ে তার গ্যাংয়ের হাতে খুন হওয়া মানুষদের মৃতদেহ গায়েব করে দিত। ফলে দেবা অনুমান করে ওই গ্যাংয়ের কেউই তার বন্ধুকে খুন করেছে। আর প্রীতিও যেহেতু ওই চেয়ারটা অপারেট করতে পারত, তাই তারও বিপদের পসিবিলিটি আছে। ওদিকে সাইমন ছিল দুশ্চিন্তায়। সে এখন তার ওয়ার্কারদের ডেড বডি নিয়ে ওই যাবে, কারণ রাজশেখর মারা গেছে আর অন্য কেউ ওই চেয়ারটা অপারেট করতেও পারে না। তখন সে দয়ালের উপর চাপ দিতে থাকে, কারণ সেই রাজশেখরকে হত্যা করেছে। হুট করেই দয়ালের মনে পড়ে প্রীতিও ওই চেয়ারটা অপারেট করতে পারে, তাই সে তাকে নিয়ে আসতে কিছু গুন্ডা পাঠায়। তারা সেখানে যায়, কিন্তু দেবা সেখানে গিয়ে সবার নাক্কামুক্কা ফাটিয়ে দেয়। আর ফাটাবেও না কেন, এটা রাজনীতির দুনিয়া। তামিল সিনেমায় থালাইভা কখনো হারে না। শেষে এক গুন্ডাকে জেরা করতে গিয়ে জানা যায় তাদেরকে ওই চেয়ারটা মাস্ট অপারেট করতে হবে। এ কারণেই তারা প্রীতিকে তুলে নিতে এসেছে। তখন দেবা বলে, আরে আগে বলবা না, ওই চেয়ারটা তো আমিও চালাতে পারি। এসব বলে সে প্রীতির সাথে নিজেও চলে যায় দয়ালের কাছে এবং বলে যে সে ছিল রাজশেখরের অ্যাসিস্ট্যান্ট, তাই বডি ডিসপোজ করার কাজটা সে ভালোই পারে। আসলে তার প্ল্যানটা হলো ওখানে থেকে নিজের বন্ধুর হত্যা রহস্যের কিনারা করা। তো দেবা প্রীতির সাথে থেকে ওই মেশিনটা চালানো শিখে ফেলে এবং লাশ ডিসপোজ করতে থাকে। এই জন্য মোটা অঙ্কের টাকাও তারা পায়। কিন্তু দেবার কাছে টাকা পয়সা হলো হাতের ময়লা। সে লুকিয়ে লুকিয়ে নিজের বন্ধুর মৃত্যুর কারণ অনুসন্ধান করতে থাকে। তারপর এক রাতে সাইমন তাকে আর প্রীতিকে কল করে ডাকে আর তাদেরকে একটা ডেড বডি দেখায়। আরে এটা তো দয়ালের ডেড বডি। আসলে দয়াল ছিল পুলিশের লোক। সে 8 বছর আগে পুলিশের চর হিসাবে এই কোম্পানিতে ঢোকে। এ কথা সাইমন জেনে গেছে, তাই সে তাকে সবার সামনে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। তারপর সে দেবা আর প্রীতিকে বলে এই লাশটা নিয়ে কমিশনার অফিসের সামনে দাফন করে দাও, যাতে পুলিশ বুঝতে পারে সাইমনের ব্যবসায় ঝামেলা করার পরিণতি কি হয়। যাই হোক, প্রীতি আর দেবা তাকে ওখান থেকে নিয়ে যায় দাফন করতে। কিন্তু একই দয়াল একটু পরে কবরের ভেতর থেকে উঠে পড়ে। আসলে সে মারা যায়নি, কেবল কিছুক্ষণের জন্য তার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল। এরপর দেবা সাইমনের লোকজনের কাছে ফোন করে, জানতে চায় দয়ালকে নিয়ে এখন কি করবে। সাইমন বলে ওকে খতম করে দিতে, কিন্তু দয়াল দেবা আর প্রীতির কাছে কাকুতি মিনতি করতে থাকে আর তার প্রাণ ভিক্ষা চাইতে থাকে। দেবার মনে দয়া হয়, সে তাকে ছেড়ে দেয় আর সাইমনের কাছে গিয়ে মিথ্যা বলে যে তারা দয়ালকে মেরে ফেলেছে। সাইমন কথায় কথায় তাকে বলে তুই তো আসলে রাজশেখরের অ্যাসিস্ট্যান্ট না, তার বন্ধু, আর তুই নিজের বন্ধুর মৃত্যু নিয়ে তদন্ত করতে এখানে এসেছিস, তাই না? এরপর সাইমন তাকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে দেখা যায় দয়াল রাজশেখরের হার্টের উপর আঘাত করে তাকে মেরে ফেলছে। সাইমন বলে এটাই তোর পুরস্কার, তোকে আমি নিজের বন্ধুর খুনিকে হত্যা করতে দিয়েছি। এটা দেখে দেবার তো মাথাই নষ্ট, কারণ সে তো আসলে দয়ালকে ছেড়ে দিয়েছে। সে তাকে আর প্রীতিকে একটা ট্রেনে তুলে দিয়েছে, আরেকটা শহরে দয়ালকে নামিয়ে দিয়ে প্রীতির ফিরে আসার কথা। এ নিয়ে দেবার খুব আফসোস হয়। আর ঠিক তখনই তার কাছে দয়ালের কল আসে। সে বলে কি কেমন দিলাম? জানা যায় প্রীতি এখন তার হাতে বন্দি। তাকে বাঁচাতে হলে দেবাকে এখন থেকে দয়ালের সব কথা শুনতে হবে। আসলে দয়াল প্রথমে পুলিশের ইনফরমার ছিল। সে প্রথম 1 বছর এখানকার তথ্য পুলিশের কাছে পাচারও করেছিল, কিন্তু 1 বছর পর সে ভেবে দেখলো যে এই কাজের চেয়ে সাইমনের দলে ভিড়ে যাওয়াটাই বেশি লাভজনক। এছাড়া সে সাইমনের কাছ থেকে চুরিও করছিল। প্ল্যান ছিল এনাফ টাকা পয়সা হলে আরেক দেশে গিয়ে থিতু হবে, কিন্তু হুট করে সাইমন তাকে ধরে ফেলায় তার কিছু কাজ বাকি রয়ে গেছে। এজন্য সে দেবাকে বলে তাকে কোম্পানিতে থেকে তার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে দিতে হবে, আর নয়তো সে প্রীতিকে শেষ করে দেবে। সাইমনের দেখানো সিসিটিভি ফুটেজে দেখা যায় মৃত্যুর আগে রাজশেখর দয়ালের কানে কিছু বলছে। দেবা দয়ালকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, জানতে চায় মৃত্যুর আগে রাজশেখর তাকে কি বলেছে। জবাবে দয়াল বলে রাজশেখর বলেছিল তার মৃত্যুর পর একজন আসবে তার খুনের বদলা নিতে। সে দয়ালকে আরো বলে ওই লোককে একটা কথা বলতে হবে, আর সেই কথাটা হলো পাওয়ার হাউস। আসলে পাওয়ার হাউস হলো একটা মদের ব্র্যান্ডের নাম, যেটা একসময় দেবা অনেক পছন্দ করত। সে মারামারি করার সময় ওই ব্র্যান্ডের মদই খেত। একদিন রাজশেখর তাকে ওয়াদা করায় যে সে আর মদ খাবে না, তাই দেবা গত 30 বছরে মদ স্পর্শও করেনি। কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে তার বন্ধু চেয়েছে দেবা পাওয়ার হাউস খেয়ে তার হত্যার প্রতিশোধ নিক। এই কারণে দেবা 30 বছর পর পাওয়ার হাউস খায় এবং দয়ালের ভবলীলা সাঙ্গ করে দেওয়ার কসমও খায়। কিন্তু একটা লোক আপনাকে এত বছর আগে এত রিকোয়েস্ট করে মদ খাওয়া ছাড়ালো, এখন মৃত্যুর আগে সেই আপনাকে মদ খেয়ে
তার হত্যার প্রতিশোধ নিতে বলছে। ডাজ ইট মেক এনি সেন্স? সঠিক বলেছেন। আর 30 বছর পর মদ খেয়েও একটা লোকের একটুও নেশা হয় না, এমন সাবলীলভাবে হাঁটে যেন কিছুই হয়নি। লজিক ভাই, আপনি বেঁচে আছেন? এদিকে দেবা প্রীতিকে নিয়ে নেল্লোর নামে একটা শহরে চলে যায়, আর ওখান থেকে দেবাকে কিভাবে কি করতে হবে তার ইনস্ট্রাকশন দিতে থাকে। প্রথমে সে তার এক লোক থেকে দেবার মাধ্যমে কিছু টাকা এবং পাসপোর্ট সংগ্রহ করায়। তারপর সেসব নিয়ে বিশাখাপত্তনমের এক গোপন জায়গায় রাখতে বলে, যেখানে দয়াল অনেক সম্পদ চুরি করে লুকিয়ে রেখেছিল। এরপর সে দেবাকে কোম্পানির রেস্ট্রিক্টেড এরিয়ায় যেতে বলে। এখান থেকে দয়াল তাকে হার্টের ক্রেতাদের লিস্ট চুরি করতে বলে, কেননা সে নিজেও এই ধান্দায় নামতে চায়, কারণ এই ব্যবসায় পয়সা হি পয়সা। কিন্তু দেবা রেস্ট্রিক্টেড এরিয়া গেলে তাকে এই ব্যবসা সামলানোর দায়িত্বে থাকা সাইমনের লোক ধরে ফেলে। দেবা রেস্ট্রিক্টেড এরিয়ার পাসওয়ার্ড কিভাবে পেল সেটা নিয়ে তাদের সন্দেহ হয় এবং সকলে মিলে তাকে অ্যাটাক করে এবং তাদের লিডার বলে দেবা ওদের সবাইকে মেরে তক্তা বানিয়ে দেয় আর কাগজপত্র কালেক্ট করে। মারামারির ফলাফল অন্য কিছু হবে ভেবেছিলেন নাকি ভাই? এইটা সাউথের মাসালা ফিল্ম। এখানে রজনীকে হারাবে এই সাধ্য কারণেই। এতে করে সে সাইমনের সিক্রেট বিজনেসের ব্যাপারে জেনে যায়। সাথে সাথে এটাও জানতে পারে যে এরপর প্রীতির হৃৎপিণ্ড দেহ থেকে বের করে নেওয়ারও প্ল্যান ছিল সাইমনের কোম্পানির। এসব ইনফরমেশন দয়ালকে কিছুদিন পর দেওয়ার কথা। তবে তার আগে দেবা নিজের লোকজনের মাধ্যমে দয়ালের ব্যাপারে তথ্য সংগ্রহ করে। এতে করে সে তার পুরো ইতিহাসটা জানতে পারে। এছাড়া সে তার কিছু সঙ্গী সাথীকে নেল্লোরে পাঠায়, যাতে করে তারা প্রীতি আর দয়ালের উপর নজর রাখতে পারে। এরপর দয়াল দেবাকে একটা ফাইনাল কাজ দেয়, আর সেটা হলো সাইমনের ছেলে অর্জুনকে খুন করা। কারণ অর্জুনের বাবা তাকে সবার সামনে পিটিয়েছিল। এটা একটা প্রেস্টিজের ব্যাপার তার জন্য। এর অপমান আমি সহ্য করব। কিন্তু দেবা অর্জুনকে খুন করে না, কারণ সে ভালো ছেলে এবং বাপের বিজনেসে যোগ দেওয়ার কোনো ইচ্ছা তার নেই। বরং দেবা তাকে আর তার গার্লফ্রেন্ড কল্যাণীকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়, যাতে করে তারা এই পাপের দুনিয়া থেকে অনেক দূরে চলে যেতে পারে। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। কিন্তু এটা জানার পর দয়াল দেবার উপর রেগে যায় আর একটা উঁচু নির্মাণাধীন ভবনের উপরে নিয়ে সেখান থেকে প্রীতিকে ফেলে মেরে ফেলার ভয় দেখায়। কিন্তু দয়াল যদি শের হয়, দেবা তাহলে সোয়াশের। তামিল সিনেমায় রজনীর বুদ্ধির সাথেও পারবে এমন কেউ নেই। সেও ওই ডেড বডি গায়েব করার মেশিনে দয়ালের স্ত্রীকে বসিয়ে তাকে ছাই করে ফেলার হুমকি দেয়। এ সময় দেবার মনোভাব হয়, কেউ হেলা ডালা না। কিন্তু এ কি? এই মহিলা তো কল্যাণী, অর্জুনের গার্লফ্রেন্ড, যার সাথে অর্জুনের পালানোর কথা ছিল। এতদিন সে অর্জুনের সাথে প্রেম করার অভিনয় করছিল। এটা দেখে অর্জুনের অবস্থা হয়, হোয়াট ইজ লাভ? নিজের স্ত্রীকে বিপদের মুখে দেখে দয়াল প্রীতিকে ছেড়ে দেয়। তার উপর নজর রাখা দেবার লোকজন প্রীতিকে নিয়ে দেবা চেন্নাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। যে দয়াল এত ঘাঘু অপরাধী, সে নাকি তার উপর যে নজর রাখা হচ্ছে এটা বুঝতেই পারে নাই। বাহ, কি বলছিস তুই? আর ওদিকে দেবা দয়ালের এতদিনের জমানো ধন সম্পত্তি হাওয়া করে দেয়। এটা কিভাবে হয়েছে জানতে চেয়ে লাভ নেই, এটা রজনীর সিনেমা। हमारे यहाँ ऐसा ही होता है। আর এছাড়া প্রীতির অন্যান্য বোনদেরকেও সে দয়ালের কবজা থেকে মুক্ত করে ফেলে। তাদেরকে নিয়ে যাওয়া হয় তার চেন্নাইয়ের বাসায়। যেহেতু দয়ালের হাতে এখন শক্তি বা অর্থ কিছুই নেই, তাই দেবা তার ব্যাপারে তেমন একটা আর মাথা ঘামায় না। তখন রবি দেবাকে একটা অবাক করা তথ্য জানায়। সে বলে, যেই দেবা ল্যান্ডলাইন নাম্বারে কল করে তার কুলি নাম্বার বলবে, সেই আসলে তার সন্তান। এই তথ্যটা অবাক করা এই জন্য যে দেবা জানতোই না যে তার কোনো সন্তান আছে। এরপর দেবা নিজের বাসায় চলে আসে এবং প্রীতির বোনদের সাথে কথা বলতে শুরু করে, কেননা তার ধারণা এদের মধ্যে একজনই তার সন্তান। কিন্তু তাদের সাথে কথা বলে সে বুঝতে পারে তারা তার মেয়ে না। এ কারণেই সে ওই ল্যান্ডলাইনে কল আসার অপেক্ষা করতে থাকে। অন্যদিকে কল্যাণী ওই ছাই বানানোর চেয়ারটাতে বসেছিল। অর্জুন আর রবি তাকে পাহারা দিচ্ছিল। নিজেকে বাঁচাতে সে ওখানে বসেই নাটক করতে শুরু করে। কেঁদে কেঁদে সে অর্জুনকে বলে সে আসলে অপারক ছিল, দয়াল জোর করে তাকে এ কাজে ফাঁসিয়েছে। রবি এসবে কান দিতে মানা করলেও প্রেমিক পুরুষ অর্জুন তাকে বন্দিত্ব থেকে মুক্ত করে। আর এই সুযোগে কল্যাণী রবিকে খুন করে এবং অর্জুনকে বেহুশ করে কিডন্যাপ করে। আসলে কল্যাণী আর দয়াল পুলিশে একই ব্যাচে ছিল। সেও ইনফর্মার হিসেবে সাইমনের দলে ঢোকে। কিন্তু 1 বছর পরেই তারা দুজনে পুলিশের দায়িত্ব ছেড়ে নিজেদের প্ল্যানিং শুরু করে। এরপর কল্যাণী দয়ালকে ফোন করে প্রীতির পিছু নিতে এবং তাকে কিডন্যাপ করতে বলে, যেন এভাবে তারা দেবার কাছ থেকে নিজেদের ধন সম্পদ আর কাগজপত্র উদ্ধার করতে পারে। এদিকে সাইমন সিসিটিভি ফুটেজে দেখতে পায় যে দেবা রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকে হার্ট ট্রাফিকিং গ্যাংকে কচুকাটা করে। এর ফলে সে ভয়ানক রেগে যায় আর নিজের ছেলে অর্জুনকেও সে খুঁজে পাচ্ছিল না।
তাই সে মনে করে যে দেবাই অর্জুনের লাপাত্তা হওয়ার পেছনে দায়ী। তাই সে তার কিছু গুন্ডাকে দেবার বাসায় পাঠায়। এখানে দেবা তার লোকজন মিলে এদেরকে মেরে সানডে মানডে ক্লোজ করে দেয়। এর মাঝে দয়াল প্রীতির পিছু নিয়েছিল, তাই প্রীতি নিজেকে বাঁচাতে দেবার লোকজনের সাথে ট্রেনে উঠে যায়। কিন্তু দয়াল সেখানেও পৌঁছে যায় আর দেবার লোকজনের সাথে মারামারি করতে শুরু করে। তখনই প্রীতির মনে পড়ে বাবার কথা। উনি বলেছিলেন বিপদে পড়লে সে যেন একটা নাম্বারে কল করে একজন কুলির কাছে সাহায্য চায়, আর সেই কুলির নাম্বারটা বলে। সাথে সাথে প্রীতি সেই নাম্বারে কল করে আর কলটা গিয়ে কানেক্ট হয় দেবার ল্যান্ডলাইন নাম্বারে। আর এটা থেকে দেবা বুঝতে পারে রাজশেখর আসলে প্রীতির বাবা না, তার আসল পিতা সে নিজেই। কিন্তু সে সময় দেবা নিজে সাইমনের গুন্ডাদের সাথে মারামারিতে ব্যস্ত সময় পার করছিল, তাই সে নিজের লোকদের রেল স্টেশনে পাঠিয়ে দেয়। এদিকে দয়াল প্রীতির কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু দেবার লোকের সাথে মারামারি করতে করতে সে ট্রেন থেকে পড়ে যায়। কিন্তু আসলে প্রীতির বিপদ তখনও কাটে নাই, কেননা কল্যাণীকেও সেই ট্রেনে দেখা যায়। দয়ালের পাশাপাশি সেও প্রীতির পিছু নিয়েছে। কিন্তু দুইজন দুই জায়গা থেকে শুরু করে একসাথে কিভাবে তারা প্রীতির কাছে পৌঁছে গেল এটার কোনো ব্যাখ্যা নাই। এরপর সে কল লাগায় দয়ালকে। ফোনে সে বলে যে সে অর্জুনকে একটা জায়গায় বন্দি করে রেখেছে। দয়াল সেখানে যায় এবং সাইমনকে কল করে বলে দেবাই আসল ইনফরমার, সে তাকে ফাঁসিয়েছে এবং তার কাছে তাদের হার্ট ট্রাফিকিং এর সকল কাগজপত্রও আছে। সে আরো বলে দেবা তার স্ত্রীকে কিডন্যাপ করেছে এবং তাকে বলেছে অর্জুনকে খুন না করলে তার স্ত্রীকে মেরে ফেলবে। এরপর সে ওই ভিডিও কলেই নৃশংসভাবে খুন করে অর্জুনকে। চেন্নাইতে স্টেশনে নামার পর কল্যাণী প্রীতির সাথে দেখা করে এবং বলে দেবা তাকে পাঠিয়েছে প্রীতিকে সঙ্গে করে বাড়িতে নিয়ে যেতে। প্রীতি সরল বিশ্বাসে তার সাথে একটা গাড়িতে উঠে পড়ে, কিন্তু দেখা যায় ওই গাড়িটা আসলে সাইমনের লোকেদের, যারা দয়াল আর দেবা উভয়ের উপর বদলা নিতে চায়। তাই তারা কল্যাণী আর প্রীতিকে কিডন্যাপ করে এবং সাইমনের একটা জাহাজে নিয়ে তাদেরকে বন্দি করে। একথা শুনে দেবাও ওখানে চলে আসে। সেখানে সাইমন দয়ালকে ভিডিও কল করে তার সামনে কল্যাণীকে খুন করে, যেভাবে দয়াল সাইমনের সামনে খুন করেছিল অর্জুনকে। আর কল্যাণীর কারণেই সব হয়েছিল, সেই তো অর্জুনকে মিথ্যা প্রেমের জালে বন্দি করেছিল। এরপর সাইমনের নজর যায় দেবার উপর। সে বলে আমার কথা মতো যদি ওই দিন দয়ালকে মেরে ফেলতি তাহলে আজকে অর্জুন জীবিত থাকতো, তার মৃত্যুতে তোরও দায় আছে। তাই এখন আমিও প্রীতিকে খুন করে তোর উপর বদলা নেব। এজন্য সে তার লোকদের হাতে প্রীতিকে তুলে দেয়, যেন তারা তার হৃৎপিণ্ড বের করে নিতে পারে। এছাড়া সাইমনের সবসময় মনে হয় সে দেবাকে কোথায় যেন দেখেছে, কিন্তু সেটা সে কিছুতেই মনে করতে পারে না। তাই আজকে দেবা তাকে নিজের ইতিহাস বলতে শুরু করে। 35 বছর আগে সাইমনের বাবা জেভিয়ারের কোম্পানিতে কুলির কাজ করত দেবা, যার ড্রাগের বিজনেস ছিল। একবার মাদকের একটা চালান সহ তাদের দলকে বিদেশে পাঠানো হয়, কিন্তু তারা কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে যায়। তখন জেভিয়ার সব দোষ কুলিদের উপর চাপিয়ে দেয়। এতে করে তাদের মৃত্যুদণ্ড থেকে শুরু করে নানা রকমের শাস্তি হয়। বিদ্রোহী দেবা তার সঙ্গী সাথীদের নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সেই যুদ্ধে তারা জেতে, কিন্তু তাদের অনেক সঙ্গী এই লড়াইয়ে প্রাণ হারায়। এরপর দেবা ফিরে এসে জেভিয়ারকেই খুন করে, কারণ জেভিয়ার তার ওয়ার্কারদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এটা শুনে সাইমনের সবকিছু মনে পড়ে যায় আর সে সাইমনকে বলে আপ তু গেয়া বেটা এবং রেগে মেগে তার সাথে মারামারি করতে শুরু করে। কিন্তু এটা রজনীর সিনেমা, সে কি আর হারে? সাইমন লড়াইয়ে পরাজিত হয় আর দেবা তাকে মেরে ফেলে তার আমদানি করা সোনার ঘড়ি দিয়েই। এসবের ফাঁকে তার কুলি সঙ্গীরাও জাহাজে চলে আসে, যারা অলরেডি প্রীতিকে মুক্ত করে ফেলেছে। এরপর তারা ওই জাহাজের ব্যাপারে ঠিক করে সালেকো বোমসে উড়া দুঙ্গা এবং সেটাকে ধ্বংস করে দেয়। কিন্তু জাহাজ থেকে নেমে একটু এগোনোর পরই অনেকগুলো বিদেশি গুন্ডা এসে তাদেরকে ঘিরে ফেলে এবং তাদের সবাইকে এরপর একটা মরুভূমিতে দেখা যায়। বিদেশি গুন্ডারা আসলে দাহা নামে এক সিন্ডিকেট লিডারের চেলা। এই দাহা আবার কাকার নামের এক লোকের ছেলে, যে আবার সাইমনের বাবা জেভিয়ারের পার্টনার ছিল। দেখেন কাকারের লুকের ক্ষেত্রে লোকেশ কানাগরাজন বিখ্যাত সিরিজ ব্রেকিং ব্যাডের হেক্টর সালামাঙ্কার লুক ফুল কপি করেছেন। দাহি এখন বাপের স্মাগলিং বিজনেসের লিডার, নিজ গুণে সে স্মাগলারদের সিন্ডিকেটেরও লিডার হয়ে গেছে। তার সন্দেহ হয় যে সাইমন সিন্ডিকেটের নিয়ম ভেঙে গোল্ডের পাশাপাশি অন্য কিছু চোরাচালান করছে। এ ব্যাপারে তদন্ত করতে সে মেক্সিকো থেকে ভারত আসে, কিন্তু ভারতে এসেই সে সাইমনের মৃত্যু সংবাদ পায়। এ কারণেই সে সবাইকে এখানে ধরে এনেছে এবং কথা শুরু হওয়ার আগেই সে সাইমনের দলের বেঁচে যাওয়া বাকি সব সদস্যকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে, কেননা তারা সিন্ডিকেটকে না জানিয়েই হার্ট ট্রাফিকিং এর সাথে যুক্ত হয়েছিল। এরপর সে আসে দেবাকে মারতে। দেবার গলায় কোপ বসাবে এমন একটা সময় সে থেমে যায়, কারণ তার মনে পড়ে ছোটবেলার কথা, যখন সে নিজের চোখের সামনে দেবাকে জেভিয়ারকে মারতে দেখেছিল। আর তখন থেকেই সে তার ভক্ত, কারণ একজন সামান্য কুলি হয়েও দেবার অ্যাটিটিউড ছিল গ্যাংস্টারের মতো। অং বং ভালো জানে। দাহা যখন বাবার বিজনেস সামলানোর দায়িত্ব নেয় তখন সে দেবাকে অনেক খোঁজে, কারণ পার্টনার হিসেবে সে দেবার মতো কাউকেই চাইছিল, কিন্তু তখন সে দেবার দেখা পায়নি। এখন যেহেতু সে সামনেই আছে তাই দাহা তাকে পার্টনার হওয়ার অফার দেয়। জবাবে দেবা বলে কাকার বা তার ছেলের পার্টনার হতে তার কোনো সমস্যা নাই, কিন্তু তাদেরকে কথা দিতে হবে যে তারা কুলিদের সিকিউরিটির ব্যাপারে কোনো আপোষ বা ধোকাবাজি করবে না। এরপর দাহার লোকজন দয়ালকে ওখানে ধরে নিয়ে আসে, তাকে একটা বিশাল বড় গর্তে পুঁতে ফেলা হয়। আর এভাবেই দেবা তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেয়। তারপর দেখানো হয় প্রীতি আর তার বোনেরা বিদেশ চলে যাচ্ছে আর সে দেবাকে ক্ষমা করে দিয়েছে এবং স্যারের বদলে তাকে আঙ্কেল ডাকা শুরু করেছে। যাবার আগে সে দেবার কাছে একটা কুলি নাম্বার বলে।
এবং জানতে চায় ওই কুলি নাম্বার কাজ ছিল। যদিও নাম্বারটা তার নিজের, তাও দেবা বলে আসলে তখন তো অনেক কুলি ছিল, এই নাম্বার কাজ ছিল সেটা তো মনে নাই। তার মানে হলো সে যদিও জানে যে প্রীতি তারই মেয়ে, তাও সে প্রীতিকে সে যে তার পিতা এটা জানতে দিতে চায় না। কেন চায় না সেটা পরিচালকই ভালো বলতে পারবেন। আমার মনে হয় অনেক কারণ আছে। কেননা এই সিনেমা সিকুয়েল বের হতে পারে এবং এই জন্য পর্যাপ্ত মাল মশলাও আছে, হয়তো পরের কোনো মুভিতে এ ব্যাপারে জানা যাবে। এরপর প্রীতিদের বিদায় জানিয়ে দেবা এয়ারপোর্ট থেকে চলে যায়। তো ভাই লোক, এটাই ছিল কুলি সিনেমার এক্সপ্লেনেশন। এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম ভিডিওর শেষ প্রান্তে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত দিতে পারেন কমেন্ট সেকশনে। কোনো বিষয়ে দ্বিমত পোষণ করলেও বলতে পারেন। এরপর আপনারা কোন সিনেমার এক্সপ্লেনেশন দেখতে চান সেটাও জানাতে পারেন। আসলে আপনারা এগুলো করলে ইউটিউব আমাদের ভিডিওকে পুশ করবে, আরো বেশি মানুষের সামনে দেখাবে, এই আর কি। ধন্যবাদ।